আচ্ছা দেখ, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সেকেন্ড ক্লাস, ক্লাউড ক্লাস 2। দেখ অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে ক্লাউডটা পুরোপুরি থিওরিটিক্যাল পেপার, ঠিক আছে? এখানে না অঙ্ক আছে, না কোনো অ্যালগোরিদম আছে, না কিছু আছে। তোদের জাস্ট পাতি ওয়ান কাইন্ড অফ কে কতটা মেমারাইজ রাখতে পারিস তার উপরে। তাও যতটা বোঝানো যায় ততটাই বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে সাবজেক্ট আমি বারবার বলছি, এটা কিন্তু মানে নট তোর অটোমাটার মতো সাবজেক্ট, নট মাইক্রোপ্রসেসরের মতো সাবজেক্ট যেখানে অনেক কিছু বোঝানোর আছে। এখানে কোনো অবকাশই নেই বেশি কিছু বোঝানোর। তো দেখ, ক্লাউড কম্পিউটিং এর যে বেনিফিটস, প্রথম আমরা সেটা জানছি আজকে। কম্পিউটিং বেনিফিটস। দেখ, এই ক্লাসটা দেখার আগে আর একবার ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখে নিবি, কারণ এটা অনেকদিন বাদে আবার ক্লাউডে আমরা ঢুকলাম। যেটা আমি বলেছিলাম, ক্লাউড মানে কি? ক্লাউড মানে ধরো সবাই অলমোস্ট জানিস যে এরকম একটা ধর ক্লাউড আছে। এই ধর ক্লাউড মানে এখানে এটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে? তোর এক হচ্ছে সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার করতে পারে, আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস করতে পারে। মানে সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এইটা তার মানে ধর গুগলের জিমেল, এটা ধর ছেড়ে দে, এই ক্লাউডের মধ্যে মেইল সার্ভারে মানে গুগলের সমস্ত জিমেল আছে বিভিন্ন লোকের। তাহলে বিভিন্ন ইউজার এইখানে ঢুকছে, ঢুকে নিজেদের মেল চেক করছে। তার মানে এটা কিসে আছে? মেলগুলো সব ক্লাউডে আছে। মানে লার্জ স্কেল ডেটা, যেটা তোরা ভেবে রাখ যে লার্জ স্কেল ডেটা থাকলে আমরা ক্লাউডে রাখি আজকাল, তাই তো? এবার সেখানকার মানে বেনিফিটস গুলো কি, সেটাতে আমরা একে একে আসছি। দেখ, এক নাম্বার হচ্ছে, এবার পরীক্ষায় দেখ যে যত পয়েন্ট লিখতে পারবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি পয়েন্টগুলো, কিন্তু যে যত লিখতে পারবে সে তত ভালো পাবে। অ্যাক্সেস অ্যাপ্লিকেশন, এই জন্যই আমি এটা কোনো লাইভ ক্লাস রাখছি না, কারণ এটা কোনো লাইভ ক্লাস রেখে আপাতত কোনো লাভ নেই। কেউ যদি কোনো জায়গায় না বুঝতে পারে আমাকে বলবি। অ্যাক্সেস অ্যাপ্লিকেশন ওভার দ্য ইন্টারনেট, তার মানে আমরা সমস্ত যে অ্যাক্সেস করছি সেটা কার থ্রুতে করছি? এই ধর ইউজার 1, এই ধর ইউজার 2, এই ধর ওই ক্লাউডটা, এইখানে ধর যে অ্যাপ্লিকেশন আছে ধর একটা, এই অ্যাপে যে করছি সেটা কার থ্রুতে? থ্রু ইন্টারনেট। তার জন্যই বলছি অ্যাক্সেস অ্যাপ্লিকেশন ওভার ইন্টারনেট। মানে নেট ছাড়া তো আমি ক্লাউডে অ্যাক্সেসই করতে পারবো না, তাই না? তারপর কি বলছি? ম্যানিপুলেশন and configuration of the application online anytime। তার মানে কি? মানে ম্যানিপুলেশনের কনফিগারেশন যেটা কোনো অ্যাপ্লিকেশনের, সেটা অনলাইন যে কোনো টাইমই করতে পারছে, তাই না? অফলাইন করা মানে তো যে কোনো টাইম করা, তাই না? নো সফটওয়্যার ইনস্টলেশন, আমাদের কি ক্লাউডে নো সফটওয়্যার ইনস্টলেশন মানে ক্লাউডে যখন ধর ক্লাউডে আমরা যখন কি কোনো ডেটা নিই বা কোনো সার্ভিস নিই বা কিছু নিই, তখন কি আমার কি নতুন কোনো সফটওয়্যার কি ইনস্টল করতে হয় না, তাই না? ধর এইটা আমার কি হিসেবে ইউজ হতে পারে? ক্লাউডটা অ্যাজ এ অ্যাপ্লিকেশন প্রোভাইডার হতে পারে, মানে এখান থেকে অ্যাপ্লিকেশন নিতে পারি, ডেটা নিতে পারি, তাই তো? যা খুশি নিতে পারি। অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা যায়, যে কোনোভাবে ইউজ করা যায় জায়গাটাকে। তাহলে এবং তার জন্য আমাদের কি নিউ কোনো সফটওয়্যারও লাগে না, নতুন কোনো সফটওয়্যারও লাগে না এখানে ইনস্টল করার দরকার হয় না সফটওয়্যার। মানে যা আছে তার উপর দিয়ে আমি প্রোভাইড করতে পারি। আচ্ছা, এবার আসছি কি
ধর আমি যদি বলি PaaS মানে কি, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তাই না? তার মানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস যখন আমি পাচ্ছি, তার মানে কি, অনলাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়িং টুলস। মানে কি দেখ, ভালো করে বোঝ। মানে আমি প্ল্যাটফর্ম অ্যাজ এ যদি সার্ভিস পাই কখনো, তাই তো, PaaS মানে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তার মানে প্ল্যাটফর্ম যখন আমি সার্ভিস হিসেবে পাচ্ছি, তাই তো, যেমন ধর জাভা বা C++, সের কোনো প্ল্যাটফর্ম যদি পাই ধর, তাহলে তো আমি সেখানে কি করতে পারবো, সেখানে সেখানে আমি একটা আমার প্রজেক্ট ডেভেলপ করতে পারবো বিভিন্ন টুল ইউজ করে, তাই না? তার মানে সেটাই বলা আছে, অনলাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়িং টুলস। মানে আমি যদি ধর অনলাইনে কোনো প্রোগ্রাম রান করাই, তো সেখানে তো আমি নতুন ধরনের প্রজেক্ট ডেভেলপ করেই দিতে পারি না? আচ্ছা, তারপর এইবার যে পয়েন্টটা লিখছি, এটাকে একটা মানে মাস্টার পয়েন্ট ধরবি তোর ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে। কি বলি? অন ডিমান্ড সেলফ সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সব জায়গায় লাগে। অন ডিমান্ড সেলফ সার্ভিস, অন ডিমান্ড সেলফ সার্ভিস মানে কি? মানে এইখানে তুই বলতে পারিস, মানে এটাকে রিসোর্সেস আর allocated as per user need। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কি? মানে অন ডিমান্ড, অনেকটা ধর এটা তুই নেমন্তন্ন বাড়ি খেতে গেছিস, বুফে খাচ্ছিস, তার মানে কি, তুই বুফেতে গিয়ে কি করবি, মানে তো সেলফ সার্ভিস, তাই না? তুই গিয়ে নিয়ে আসবি। তার মানে তোকে নানটা তখনই দেওয়া হচ্ছে যখন তুই ডিমান্ড করছিস, এমনি এমনি কেউ এসে তোকে নান দিয়ে যাবে না, ঠিক সেরকম ব্যাপার। তার মানে ক্লাউডে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, তোর স্টোরেজে ডেটা রাখা রয়েছে, যেটা তো যার কেউ অ্যাজ এ ডেটা চাইতে পারে, সার্ভিস অ্যাজ এ অ্যাপ্লিকেশন চাইতে পারে, যে কোনোভাবে চাইতে, যা খুশি চাইতে পারে ধর। তার মানে ইউজারের চাহিদা অনুযায়ী, অ্যাজ পার ইউজার নিড, তোকে সার্ভিস দেওয়া হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ক্লাউডের মেইন কথাটা, তাই না? 6 নম্বর কি, অবভিয়াসলি কস্ট এফেক্টিভ। কেন কস্ট এফেক্টিভ, এটা আমরা এই পয়েন্টটা দেখবি বিস্তারিত আলোচনা করব প্রাইভেট আর পাবলিক কস্টিং এর ব্যাপারটা, প্রাইভেট আর পাবলিকের মধ্যে। মানে প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউড যখন আলোচনা করবো, তখন আরো বেটার বোঝাবে কস্ট এফেক্টিভ। মানে তুই যতটুকু সার্ভিস ইউজ করছিস ততটুকু পয়সা দিচ্ছিস, দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ কস্ট এফেক্টিভনেস। মানে তুই একটা দোকানে গেলি, গিয়ে তুই ঠিক যতটুকু জিনিস খাচ্ছিস ততটুকুর পয়সা দিচ্ছিস, তাই না? যেমন ধর জিমেল ধর 25 GB অব্দি, 15 GB অব্দি তোকে ধর ফ্রি দিচ্ছে, ঠিক আছে? এখনই বলে দে এটা আসলে তোকে 15 GB অব্দি জিমেল ধর ফ্রি দিচ্ছে, ঠিক আছে? তোর যদি 15 GB বেশি হয়ে যায়, তাহলে তোকে টাকা দিতে হবে। এবার তার মানে তোর যদি 15 GB কম লাগে, তুই তো টাকা দিচ্ছিস না। দ্যাট ইজ দ্য মোটো অফ কস্ট এফেক্টিভনেস। এটাই তো কস্ট এফেক্টিভনেস তোর। এবার ধর 15 GB পরে তুই 1 GB বেশি করলি, তাহলে ঠিক সেই 1 GB পয়সাই দিবি, গেল। সাথে কি আমি বলতে পারি মোর রিলায়েবল। কারণ অ্যাকচুয়ালি মানে তুই দেখ, ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে লোড ব্যালেন্সিং এর যে মানে রিলায়েবিলিটি যে কনসেপ্টটা আছে, সেটা আসে কোথা থেকে? লোড ব্যালেন্সিং থেকে। লোড ব্যালেন্সিং মানে কি দেখ, এটাও ঘুরে ফিরে অনেকবার এই কথাটা আসে, লোড ব্যালেন্সিং এর কথাটা। দেখ লোড ব্যালেন্সিং এর কেসটা কি, মানে ধর তুই, এইখানটা হচ্ছে আমার ক্লাউড, এইখানে আমার বিভিন্ন ইউজার রিকোয়েস্ট করছে, অ্যাজ পার রিকোয়েস্ট আমি সার্ভিস পাঠাচ্ছি বা অন্য কিছু পাঠাচ্ছি, সার্ভিস পাঠাচ্ছি ধর।
মানে যাই করি প্ল্যাটফর্মও অ্যাজ এ সার্ভিস ইউজ হয়, যেটাই করি না কেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তার মানে যাই করতে চাই না কেন দিস সার্ভিস মডেল, মানে আমি ইউজার রিকোয়েস্ট করছে ফর সার্ভিসিং, সেই সার্ভিসটা আমাকে প্রোভাইড করছে ক্লাউড, তাই তো। এইবার তার মানে দেখ, এবার ধর এরকম হয় যদি একটা রেস্টুরেন্টে একটা লোক কাজ করছে, ঠিক আছে তো, এবার পাঁচটা টেবিল যদি তাকে একসাথে সামলাতে হয়, কি 6টা টেবিল, তাহলে সেই লোকটা তো হাঁপিয়ে যাবে না, মানে সে কখন কার কথা শুনছে, এবং যারা মানে খেতে বসেছে তারাও ঠিকঠাক টাইমে খাবার পাবে না, তাহলে মোর মানে এফিসিয়েন্ট উপায়টা কি, আমাকে ওয়েটারের সংখ্যা বাড়াতে হবে রেস্টুরেন্টে, তাহলেই সবাই প্রপার সার্ভিসটা পাবে। এখানে রিলায়েবিলিটিটা, তার মানে কি আমার প্রপার লোড ব্যালেন্সিংটা লাগবে, মানে আমি একজনের ওপরে যদি মানে একটা রিসোর্সেসের উপরে যদি বেশি লোড ফেলে দিই হবে না, তাহলে আমি যেহেতু এটা অনলাইন করছি তার মানে আমি আরো বেটার লোড ব্যালেন্সিংটা করতে পারবো, মানে কোনো রিসোর্সের উপরে এক্সট্রা প্রেশার আমি দিচ্ছি না। এই জিনিসটা, এই কনসেপ্টটা কি বলা হয়, লোড ব্যালেন্সিং, সেটাই হচ্ছে এই মোর রিলায়েবল, সেটাই লোড ব্যালেন্সিং এর সাথেই যুক্ত। তো দেখ, তার মানে ক্লাউড কম্পিউটিং এর আমরা বেনিফিট গুলো জেনে গেলাম, এগুলো খুবই পরীক্ষায় আসে। এবার আসছি রিস্ক অফ ক্লাউড কম্পিউটিং। দেখ, প্রথম জিনিসটা সবাই বলতে পারবে আন্দাজে, কেন না, সেটা লিমিটেশনের মধ্যে বলবো, আমরা রিস্কের মধ্যে বলছি না। এখানে প্রথম গুরুত্বপূর্ণ রিস্কের যে জায়গাটা আসে, বাই হোম ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন will be accessed, মানে সোজা কথায় স্ক্রুটিনিটা কে করছে, এটাকে এক কথায় কি বলতে পারে, স্ক্রুটিনিটা কে করছে, স্ক্রুটিনি। তাহলে যেটা বলছিলাম যে স্ক্রুটনি, স্ক্রুটনি মানে কিরকম দেয়, বলছি বাই হোম ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন উইল অ্যাক্সেসড, মানে উইল বি অ্যাক্সেসড, উইল লেখা হবে না, উইল বি অ্যাক্সেসড মানে কি দেখ, ধর ডেটা কোথায় আছে, ক্লাউডে আছে, এইবার কে অ্যাক্সেস করছে না করছে এইগুলো প্রপারলি একজনকে কি করতে হবে, স্ক্রুটিনি করতে হবে, কোথায়, ক্লাউডে বসে, তাই না। মানে ধর আমার ডেটাটা ক্লাউডে আছে, এবার সেটা যদি অন্য কেউ অ্যাক্সেস করে ফেলে তাহলে তো হবে না, সেইটা তার মানে স্ক্রুটিনি কে করবে, স্ক্রুটিনি করতে হবে প্রপারলি। মানে যে রিস্ক এখানে দেখ, রিস্ক অফ ক্লাউড কম্পিউটিং মানে কি কি রিস্ক আছে, সেই জায়গাগুলোকে অবভিয়াসলি রিস্ক ফ্যাক্টর যেটা আছে সেটাকে নালিফাই করবে প্রপারলি যারা প্রোভাইডার, তাই না, সেটাতেই বলছে। আচ্ছা, এইবার আসছে সিকিউরিটি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সিকিউরিটি মেথডস for the data storage and transmission, মানে সিকিউর পাসওয়ার্ড ভাবতে পারিস তুই মনে মনে, এই যে সাইডে যে পয়েন্টগুলো লিখছি এগুলো লিখবি না পরীক্ষার খাতা, এগুলো তোর নিজের বোঝার জন্য। সিকিউর পাসওয়ার্ড মানে দেখ, সিকিউরিটি মেথডস ফর দ্য ডেটা স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন, তাই না, তার মানে আমাদের স্টোরেজ বা ডেটা যখন ট্রান্সমিট হচ্ছে তাহলে আমি কোন ধরনের এনক্রিপশন ইউজ করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনক্রিপশন মানে কি, যেমন পাসওয়ার্ড তো ওয়ান কাইন্ড অফ এনক্রিপ্টেড, তাই না, তার মানে সিকিউরিটি মেথড কার জন্য, আমার যে ডেটা স্টোর করছি সেই ডেটাটা যাতে কি থাকে, সিকিউর থাকে, তার যে মেথড সেটার উপর যোগ দিতে হবে, মানে সিকিউরিটি মেথডস ফর ডেটা স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন। আমি যখন ডেটা ট্রান্সমিট করবো, ট্রান্সমিট কেন করবো, কারণ আমাকে ধর অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস দিতে হচ্ছে, তার মধ্যেও তো বেশ কিছু ডেটা পাঠাতে হচ্ছে, ডেটা ছাড়া তো কিছু হবে না, তাহলে সেই যে ডেটার ট্রান্সমিশনটা করবো, যেমন তোর নেটওয়ার্কিংয়ে পড়ে এসছে, সেখানে যে
ডেটা ট্রান্সমিশন সেটা আমাকে সিকিউরড এনক্রিপ্টেড ইউজ করতে হবে, আর নাহলে হবে না। আর একটা মহা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখ, সেটা হচ্ছে হাউ ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন from various consumer separately। মানে কি দেখ, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখ আমি এইখানটা ছবি ডেকে দিচ্ছি, ধর এই আমার একটা ক্লাউড, এই আমার একজন ইউজার, এই ধর ইউজার আর একজন। এবার ধর U1 বলে যে ইউজারটা, তার ডেটা এই, আর U2 বলে যে ইউজারটা তার ডেটা ওই। মানে ধর এটা একটা মেল সার্ভার, ধর মেল এর জন্য, তাহলে U1 এর মেল নিশ্চয়ই U1 এর যেখানে স্টোরেজ হয়েছে সেইখানটাতে U1 ঢুকবে, নিশ্চয়ই U2 যদি এইখানটায় ঢুকে যেতে পারতো U1 এর জায়গাটাতে, স্টোরেজের জায়গাটা, তাহলে তো আমার কি হতো, তাহলে তো আমার U2 U1 এর মেল দেখে নিত, সেটা হবে না। তার মানে আমি কিভাবে সেপারেটলি প্রত্যেকের ডেটাকে আমি কি করছি, স্টোর করছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? মানে এই যে দ্যাট ইজ সেগ্রিগেশন অ্যাকচুয়ালি, পরবর্তীতে পড়বি তোরা। মানে U1 এর ডেটা, U1 এর ডেটার উপরেই এন্টার করতে পারবে, U2 পারবে না অন্য কেউ। তার মানে আমাকে সেইভাবে সেপারেটলি জিনিসটাকে কি করতে হবে, মানে ম্যানেজ করতে হবে। মানে যে যে জায়গাগুলোতে রিস্ক থাকে আর কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর একটা, হোয়ার উইল ডেটা বি স্টোরড। মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে ডেটা স্টোর হয়েছে, কোথাও না কোথাও তো স্টোর হয়েছে, সেই জিওগ্রাফিক্যাল লোকেশনের ব্যাপারটা আমাকে এইখান থেকে আমি জানতে পারবো। এবার যেটা আছে সেটা হচ্ছে নতুন টপিক, লিমিটেশনস অফ ক্লাউড কম্পিউটিং। লিমিটেশনস অফ ক্লাউড কম্পিউটিং, ফার্স্ট হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সার্ভিস, অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস। অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস যদি বলি, দেখ আমার কি হয়, অ্যাক্সেস ভায়া কি হয়, ইন্টারনেট হয়, তাই না? অ্যাক্সেস ভায়া ইন্টারনেট, তার মানে যদি নেট না থাকে আমি কোনো সার্ভিসই পাবো না। অ্যাভেলেবিলিটি অফ সার্ভিস, লিমিটেশনস অফ ক্লাউড কম্পিউটিং, মানে নেট ছাড়া তুই কিছুই পাবি না। প্রথম পয়েন্ট, সবাই বুঝেছি সেটা। এবার হচ্ছে ডেটা লক ইন। ডেটা লক ইনের কেসটা কি হচ্ছে দেখ, মানে আমার ধর আমি কি করছি, অ্যাজ এ সার্ভিস, মানে প্ল্যাটফর্ম হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, তাই তো, সফটওয়্যার হতে পারে, অ্যাজ এ সার্ভিস আমি অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যাজ এ সার্ভিস হিসেবে আমি ক্লাউড কম্পিউটিং ইউজ করছি, তাই তো। তার মানে সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে আবার কি হতে পারে, লার্জ ভলিউম অফ ডেটা ট্রান্সফার হতে পারে, তাই না? লার্জ ভলিউম অফ ডেটা একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে কি হতে পারে, শিফট হতে পারে, তাই না? এইটা আমার কি, এইখানে আমাকে কি করতে হবে, প্রপার ডেটা লক ইনে যেটা আমি বলতে চাইছি কি হতে পারে, মানে আমি যেহেতু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে আমি কি করছি, অ্যাজ এ সার্ভিস আমি প্রোভাইড করছি, তাহলে কি হচ্ছে, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা শিফট করতে পারে। এই যে শিফট করানো, এটা খুব চ্যালেঞ্জিং ফ্যাক্টর। তার মানে চ্যালেঞ্জিং ফ্যাক্টর, তাই না? লিমিটেশন মানে কি, কোন জায়গাগুলোতে, তাই না?
তার মানে এটা একটা খুব চ্যালেঞ্জিং ফ্যাক্টর, আমাকে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ট্রান্সফার করা, কিভাবে করব ট্রান্সফরমেশনটা, তাই না? তাহলে আমি এটা লিখি, শিফটিং of large volume of data from one platform to other is a challenging job. তাই না? এবার আসছি 3, ডেটা সেগ্রিগেশন। আগেই পড়ে এসছি, তাই না, লিমিটেশনের মধ্যে এই পয়েন্টগুলোই ঘুরে ঘুরে আসে। ডেটা সেগ্রিগেশন মানে কি? আমি কি বলেছি, ক্লাউডে দুজনের ডেটা আছে, তাহলে দুজনের ডেটা কিভাবে আইসোলেট হবে? মানে যেটা বলেছিলাম, এই যে এই হচ্ছে ইউ1-এর ডেটা, এই ধর ইউ2-র ডেটা। আগের বারই একটু আগে বলে এলাম ওই যে ওখানে, তাই না? তখনই তো বললাম যে এটা অ্যাকচুয়ালি ডেটা সেগ্রিগেশন, কারণ ইউ2 তো ইউ1-এ ঢুকতে পারবে না, না এই ব্যাপারটা। তাহলে আইসোলেশন অফ ডেটা অফ ইজ ইউজার, প্রত্যেক ইউজারের জন্য ডেটা আইসোলেট করে রাখছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা স্কেলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাজ এ ক্লাউডের দিক দিয়েও স্কেলিং রিসোর্সেস। দেখ পরেও জানবি স্কেলিং জিনিসটা কি। দেখ আমি একটু আগে বলেও এসেছি, স্কেলিং বলতে কি বোঝা যায়। ধর আমি এক্ষুনি বললাম না যে গুগলে, ধর জিমেলে আমাদের 15 জিবি অবধি ফ্রি দিচ্ছে। ধর এবার 15 জিবির বেশি যদি কেউ চায়, তাই না, 15 জিবির বেশি যদি কেউ চায়, তাহলে সে কিনতে পারে। ধর তার মানে সেই ক্ষেত্রে কি হচ্ছে, তার জন্য রিসোর্সটা স্কেল হয়ে যাচ্ছে। স্কেল মানে কি, বাড়ানো হচ্ছে। মানে 15 জিবি এক একজনের মেলের জন্য দেওয়া হচ্ছিল, তার 15 জিবি, তার বেশি হলে আমাকে জায়গা কিনতে হবে। তাই এই যে কিনছিস তুই, তোকে প্রোভাইড করছি, তার মানে সেটা কি, দ্যাট ইজ কল্ড স্কেলিং। যে তোকে 15 জিবির বেশি যদি লাগে, দরকার হচ্ছে, তুই কিনে বাড়াতে পারছিস, তার মানে তোর রিসোর্স যেটা ছিল সেটাকে স্কেল করতে পারছিস। খুব ভালো কথা। কিন্তু এখানে একটা প্রবলেম হয়, কি বলতো, কেউ যদি সাডেনলি প্রচন্ড কিছু ডিমান্ড করে বসে, তাহলে প্রবলেম। মানে ধর কেউ ব্যাংকে গিয়ে একদিন হঠাৎ করে ধর এই বারাসাতের ব্রাঞ্চে গিয়ে বলল যে আমার 50 কোটি টাকা সে তুলবে, সে কি পাবে? পাবে না, তাই না? কারণ অত টাকা ব্যাংকে লিকুইড মানি রাখে না। তাহলে এইটা আগে থেকে জানাতে হবে। তার মানে সেরকম ব্যাপার, সাডেন ডিমান্ড অফ ইনক্রিজড রিসোর্সেস কাম, এটা একটা লিমিটেশন। ফুলফিল করা খুব মুশকিল, তাই না? কারণ পুরো জিনিসটাই তো ডিমান্ডের উপর চলছে, তাই না? বলেছি না যে অন ডিমান্ড সেলফ সার্ভিস, তাই না? অন ডিমান্ড সেলফ সার্ভিস মানে একটা লোক ধর 50 জন লোকের জন্য ব্যবস্থা করে, যে 60 জন লোক চলে এলো খাওয়ার, সে কি খাবার ঠিকঠাক দিতে পারবে? সেরকম ব্যাপার। আচ্ছা, ডিলিশন অফ ডেটা। দেখ ডিলিশন অফ ডেটাতে কি হয়, ধর কেউ একটা ডেটা ডিলিট করতে বলেছে প্রপারলি মানে সম্পূর্ণ ডেটাই ডিলিট হয়ে যাবে। বাট অনেক সময় করে কি, অনেক সময় করে তোর শুধু ওর যে রেফারেন্স আছে সেটা ডিলিট করলো, তাহলে তো হলো না। মানে ইউজার যদি, মানে এখানে সাধারণত কি ডিলিট করি আমরা, রেফারেন্সটা ডিলিট করে দিই, ঠিক আছে। কিন্তু ইউজার যদি তোর ডিমান্ড করে কমপ্লিট রিমুভাল, তাহলে একটা প্রবলেম হয়। ইউজার ডিমান্ডস, তাহলে ইউজার ডিমান্ডস কমপ্লিট রিমুভাল of data,
এই পয়েন্টগুলো কার মধ্যে লিখবি? লিমিটেশনসের মধ্যে লিখবো। আচ্ছা এইবার আমরা আসছি দেখ। আচ্ছা এই ভিডিওটা এই অবধি থাক, আমি নেক্সট ক্লাসে বাকিটা করাবো।